প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে। কেন যেন আমাদের দেশে বন্ধ্যাত্বের হার বেড়েই চলেছে। কী কারণে বন্ধ্যাত্ব হয়, কেন হয়, কী চিকিৎসা আছে, আদৌ কি বিদেশে যাওয়ার প্রয়োজন আছে, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন ডাক্তার নার্গিস খানম। তিনি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন, ডলফিন হসপিটাল অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার, কামরাঙ্গীরচর। ডাক্তার নার্গিস, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব আমরা কখন বলবো? স্যার, বন্ধ্যাত্ব হচ্ছে এমন একটা সমস্যা যখন হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী 1 বছর একসাথে সপ্তাহে 2 থেকে 3 দিন সহবাস করার পরে যদি কোনো প্রোটেকশন ছাড়া সহবাস করার পরে যদি তার কনসিভ না করে, বাচ্চা গর্ভধারণ না করে, তাহলে সাধারণত ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়। তো বন্ধ্যাত্ব আসলে 2 ধরনের হয়, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি বলতে হচ্ছে সে কখনোই তার বিয়ের পরে কখনোই সে গর্ভধারণ করে নাই, আর সেকেন্ডারি হয়তো আগে গর্ভধারণ করেছে কিন্তু বর্তমানে সে আবার চেষ্টা করতেছে কিন্তু গর্ভধারণ করতেছে না, এটাকে সেকেন্ডারি বলা হয়। আর প্রাইমারি হলে সে কখনোই গর্ভধারণ করে মানে না। যে বিয়ের পর থেকে সে আর গর্ভধারণ করেনি, না, আবার কখনোই না। আবার দেখা যায় কেউ কেউ আছে একটি বাচ্চা আছে এরপর আর হচ্ছে না, হ্যাঁ, বা আগে এটাকে একবার একটা অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু আর বাচ্চা হচ্ছে না, এটাকে এটা হলো সেকেন্ডারি সেকেন্ডারি বলে। আপনি বলছেন। ডাক্তার নার্গিস, আমাদের দেশে একটা ধারণা আছে, বদ্ধমূল ধারণা, যে বাচ্চা হচ্ছে না। আমরা আগের দিনগুলোতে দেখেছি তখন আবার দ্বিতীয় বিয়ে করার জন্য তা পুরুষকে চাপ প্রয়োগ করা হবে, তারা করছে। আসলে এটা তো সঠিক না। আসলে এই ইনফার্টিলিটির জন্য শুধু মেয়েরাই দায়ী? না, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনফার্টিলিটির জন্য মেয়ে পুরুষ উভয়ে দায়ী। সাধারণত 30% ক্ষেত্রে মেয়েরা দায়ী, 30% ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ দায়ী, আর বাকি 40% ক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয়ে দায়ী। আর যারা সাধারণত যে রিপ্রোডাক্টিভ এজ বা প্রজনন ক্ষমতা সম্পন্ন মহিলা যারা, তারা 100 জন মহিলার মধ্যে 10 থেকে 15 জন সাধারণত গর্ভধারণ করতে বিলম্ব হয় অথবা করে না। 85% ক্ষেত্রে 1 বছর যদি তারা একসাথে প্রতিনিয়ত সহবাস করে বা চেষ্টা করে, তাহলে 85% ক্ষেত্রে সাধারণত গর্ভধারণ করেন। আর বাকি 10 থেকে 15% যে গর্ভধারণ করেন না, এদের ক্ষেত্রে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে বা ডাক্তারের শরণাপন্ন হয়। সাধারণত যদি বয়স 30 অথবা 30-এর নিচে হয়, তাহলে আমরা 1 বছর চেষ্টা করতে বলি। কিন্তু বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু বয়স যদি 35 বা তার বেশি হয়, সাধারণত 6 মাস তারা প্রতিনিয়ত স্বামী স্ত্রী একসাথে থাকার পরে যদি গর্ভধারণ না করে, তাহলে আমরা অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে বলি। তো এটা আপনি যে বলছেন যে আসলে যেভাবে খুব সুন্দর করে বলেছেন যে মেল দায়ী ফিমেল দায়ী, এটা পোর্শন আছে 30% বলেছেন। তো সেক্ষেত্রে যখন আপনাদের কাছে এই দম্পতি আসেন, আপনারা তাদেরকে আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করেন? আচ্ছা, অ্যাসেসমেন্ট আসলে প্রথমে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে নিয়ে কথা বলি। ক্ষেত্র বিশেষে যদি কখনো বলি যে হয়তো ওয়াইফের কিছু হিস্ট্রি থাকে, সে হাজব্যান্ডের সাথে যদি বলতে না চায়, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি শুধু ওয়াইফকে জিজ্ঞাসা করি। কিছু ক্ষেত্রে আবার হাজব্যান্ড বলে যে না, আমি আপনার সাথে আমার কিছু কথা আছে, একা বলবো। সেক্ষেত্রে আমরা হাজব্যান্ডকে একা নিয়ে কথা বলি। তারপরে দুজনের কাছে শোনার পরে দুজনকে নিয়ে আবার একসাথে কথা বলি। বলার পরে তার আমরা প্রাথমিক একটা ইতিহাস নিই যে তার বিয়ে কতদিন হয়েছে, তারা একসাথে থাকে কি না, বয়স কত, তারপরে তার আমরা একটা ওজনটা দেখি, একটা বিএমআই চার্ট তৈরি করি যে বিএমআইটা কেমন, তার কিসের মানে তার কি নর্মাল আছে কি না, বা তার যদি ওজন বেশি কি না। তারপরে বয়সে যে একটু আগে বললাম যে 30 বা 30-এর নিচে হলে গর্ভধারণের জন্য উপযুক্ত সময়, 30-এর উপরে গেলে আস্তে আস্তে গর্ভধারণ ক্ষমতা কমতে থাকে, 35 বছর পরে আরও কমে যায়, 40 বছর পরে আরও কমে যায়, সাধারণত 43, 44, 45 বছর পরে খুবই কমে যায়, 45 বছরের পরে খুবই রেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে তার বয়সটা, অবশ্যই অ্যাকচুয়াল বয়সটা অ্যাসেস করার চেষ্টা করি, তার ওজনটা নিই, প্রেশারটা দেখি, তাকে জিজ্ঞাসা করা হয় যে আগে কখনো সে গর্ভধারণ করেছে কিনা, বা গর্ভধারণ করলে তার ফেট কী ছিল, বাচ্চাটাকে যদি সে গর্ভপাত করে থাকে সেটা কিভাবে করেছিল, বা তার আগে কোনো টিউবে জায়গা মতো বাচ্চা না পেটে এসে অন্য জায়গায় এসেছিল কিনা, এটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি, এর কোনো ইতিহাস আছে কিনা, মানে মেন আগের গর্ভপাতে বা গর্ভের যে বাচ্চা যে গর্ভধারণ করেছিল সেই ইতিহাসটা নেই, বা তার ডেলিভারির সময় কোনো সমস্যা হয়েছিল কিনা, ডেলিভারির পরে তার বাচ্চাটা জীবিত ছিল কিনা, বা তার ব্লিডিংয়ের পরিমাণ কেমন ছিল, বা ইনফেকশনের কোনো ইনফেকশন তার পেশেন্ট বলতে পারবে না, আমরা জিজ্ঞাসা করি যে জ্বর টর এগুলো কিছু হয়েছিল কিনা।
তারপরে মোটামুটি তার কোনো হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা, এটা ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়। তারপরে হচ্ছে তার ইয়েতে সে কোনো, আমাদের দেশে সাধারণত মানে হয় কোনো না, contraceptive use কিন্তু করেছিল হ্যাঁ কিনা আগে? হ্যাঁ তো সে আগে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করেছিল কিনা বা কি প্রকার মানে কন্ট্রাসেপটিভ আপনার এক ইউজ কথায় করেছে। এই রুগী মানে দুজনকে এই হ্যাঁ দম্পতিকে হ্যাঁ একটা হিস্ট্রিটা আপনার মেটিকুলাসলি হ্যাঁ নেন যেতে করে। এবং হাজবেন্ডকেও আমরা জিজ্ঞাসা করি যে তার হচ্ছে আগে কখনো বা তাদের এটাই প্রথম বিয়ে কিনা, বা হাজবেন্ড সঠিকভাবে বীর্যপাত করতে পারে কিনা, বা তার পরীক্ষা নিরীক্ষা যদি কোনো করা থাকে আগের, আমরা পরীক্ষা নিরীক্ষার কাগজগুলা দেখি যে আসলে তার কতটুকু পরীক্ষা করা হয়েছে, অথবা সে কতটুকু পরিমাণ বাইরে থেকে ওষুধ খেয়ে আসছে, বা কী কী পরীক্ষা নিরীক্ষা করা আছে সে কাগজপত্রগুলো আমরা ইভ্যালুয়েশন করে প্রাথমিক আমরা একটা চেষ্টা করি বোঝার যে আসলে সে কোন পর্যায়ে আছে। তারপরে তার ইতিহাসের উপর নির্ভর করে আমরা আসলে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষায় যাই। জি, সেটাই আমরা জানবো যে আসলে তখন আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। পরীক্ষা নিরীক্ষা আসলে কিছু আমরা তো বেসিক টেস্ট করি, আর হাজবেন্ডেরও টেস্ট করা হয়, ওয়াইফেরও টেস্ট করা হয়। আমি যে একটু আগে বললাম যে আসলে 30% ক্ষেত্রে ও হাজবেন্ড ইন্ডিভিজুয়াল দেয়, 30% ক্ষেত্রে মহিলা এককভাবে দেয়, 40% ক্ষেত্রে উভয়ে দেয়। সেক্ষেত্রে আমরা হাজবেন্ডকেও টেস্ট করি, ওয়াইফকেও টেস্ট করি। হাজবেন্ডের অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল টেস্ট, যেমন হাজবেন্ডকে আমরা তো যে হিস্ট্রির মধ্যে জিজ্ঞাসা করি যে প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো ওষুধ খায় কিনা, স্মোকিং করে কিনা। তা হাজবেন্ডের অ্যাকচুয়ালি একটা যদি তার কোনো ইতিহাস না থাকে আগের কোনো খারাপ কিছু, তাহলে আমরা একটা ইন্ডিভিজুয়াল টেস্ট সাধারণত একটা বীর্য পরীক্ষা করাই। যদি শুধুমাত্র বীর্যের রিপোর্ট ভালো থাকে এবং যদি ইতিহাসে সে বলে যে না তার বীর্যপাতটা সঠিক জায়গায় হচ্ছে, তাহলে সাধারণত আমরা শুধু বীর্য পরীক্ষা একটা দিই। যদি বীর্যের সিমেন অ্যানালাইসিস, হ্যাঁ সিমেন অ্যানালাইসিস বলা হয় সাধারণত, যদি সিমেন অ্যানালাইসিসে তার রিপোর্ট ভালো থাকে, মানে পরিমাণ ভালো, তারপরে বীর্যের কোয়ালিটি ভালো, মোটিলিটি, নড়াচড়ার ক্ষমতা ভালো, এবং বীর্যের যে আপনার গঠনগত কোনো ত্রুটি নাই, মরফোলজি বলা হয়, যদি এগুলো ভালো থাকে তাহলে সাধারণত আমরা হাজবেন্ডকে আর কোনো টেস্টে যায় না। আপনার কাছে জানতে চাই যে আসলে এই সিমেন অ্যানালাইসিস করার তো একটা নিয়ম আছে। হ্যাঁ হ্যাঁ মানে সেই নিয়মটা কতদিন বিরত থেকে আসতে হয়, এইটা খুব আচ্ছা ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অবশ্যই 2 থেকে 3 দিন সহবাস বন্ধ রেখে, শুধু সহবাস না, তার বীর্যপাত কোনো উপায়ে যেন না হয়, সেটা স্বপ্নদোষ হোক বা যে কোনো ওয়েতে বীর্যপাত বন্ধ রেখে তাকে 2 থেকে 3 দিন বন্ধ রেখে চতুর্থ, পঞ্চম দিনের মধ্যে দিলে সবচেয়ে বেস্ট। এবং বীর্যটা অবশ্যই আমরা হসপিটালে কালেকশন করতে বলে একটা স্পেশাল প্রসেসে, যেটা অথবা যদি বাসা থেকে সে নিয়ে আসে, অবশ্যই বলা হয় যে অবশ্যই 30 মিনিটের মধ্যে আনতে হবে এবং বীর্যটা কালেকশন করে তার পকেটের মধ্যে মানে বডি টেম্পারেচার আনতে হবে। তবে সবচেয়ে বেস্ট অবশ্যই সেজন্য ল্যাবে, মানে ওয়েল সেটআপে হসপিটালে কালেক্ট করাটাই ভালো, বাসায় 30 মিনিট আসলে সম্ভব হয় না। হ্যাঁ, এবং বাসায় কালেকশনটা না করাই ভালো। জি, আর ফিমেলদের ক্ষেত্রে আপনারা কি করেন? ফিমেলদের ক্ষেত্রে যে বললাম যে প্রাথমিক হিস্ট্রির উপরে আমরা নির্ভর করি, তার ইতিহাসের পরে মোটামুটি আমরা একটা বুঝে যাই যে আসলে আমরা তাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষায় যাব। আসলে গর্ভধারণের জন্য 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মহিলার, মানে যে মহিলা আর কি, তার জরায়ুটা সঠিক আছে কিনা এক। দ্বিতীয়ত তার ডিম্বাশয়, ডিম্বাণুর পরিমাণটা কেমন আছে, প্রতি মাসে তার সাইকেলটা রেগুলার হচ্ছে কিনা, ডিম্বাশয়টা দেখি ডিম্বাশয় ঠিক আছে কিনা, জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার টিউব ক্লিয়ার আছে কিনা, আর হাজবেন্ডের বীর্য সঠিক কিনা, বীর্য ভালো আছে কিনা, এবং বীর্যটা তার সঠিক জায়গায় মানে নির্গত হচ্ছে কিনা। এই 5টা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষার ধরনগুলো কিন্তু এই 5টার উপরে বেসিস করে হয়। যেমন হাজবেন্ডকে আমরা হিস্ট্রিতে জিজ্ঞাসা করি সঠিক জায়গায় বীর্যটা নির্গত হচ্ছে কিনা, আর তার বীর্য পরীক্ষা, তার বীর্যের সিমেনের যে শুক্রাণুর কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। আর মহিলার ক্ষেত্রে আমরা কিছু বেসিক টেস্ট করি, যেমন নর্মাল টেস্ট, যে সেটাও তার হিস্ট্রির উপরে নির্ভর করে। যদি সে বলে তার মাসিক অনিয়মিত, তাহলে আমরা হরমোন প্রোফাইলগুলো করি। নর্মাল বেসিক, যেমন একটা রক্তের গ্রুপিং, একটা ডায়াবেটিসের টেস্ট, একটা সিবিসি, এগুলো বেসিক টেস্ট। তারপরে তার ভাইরাস কোনো সমস্যা আছে কিনা, যেমন HbS পজিটিভ আছে কিনা, এবং তার এই যে বললাম যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট দেখার জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দেখি। আলট্রাসোনোতে মেইনলি বেসিক দেখা হয় যে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। সাধারণত আলট্রাসোনো বলতে টিভিএসটা আমরা বেশি প্রেফার করি। টিভিএসে জরায়ুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, জরায়ুর মধ্যে যদি কোনো টিউমার থাকে অথবা পলিপ থাকে, অথবা সে আগে হয়তো কোনো গর্ভপাত করেছে অথবা ডিএনসি করেছে, অথবা ইনফেকশনজনিত কোনো কারণে জরায়ুর যেই লেয়ারে বাচ্চাটা বাসা বাঁধে সেই লেয়ারটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় অনেক আগে সে হয়তো কখনো গর্ভপাত করেছে, বাচ্চার বোনসও কিন্তু পাওয়া যায় জরায়ুর ভিতরে।
এটা আমরা জরায়ের কন্ডিশনটা একটা সিঙ্গেল টিভিএসে দেখি। আর একটা হলো ডিম্বাশয়ের কন্ডিশন দেখি যে ডিম্বাশয় সঠিক মাপে আছে কিনা, ডিম্বাণুর পরিমাণ কম নাকি স্বাভাবিক নাকি বেশি। সাধারণত ডিম্বাশয়টা যদি বড় হয় এবং পলিসিস্টিক ওভারি নামে একটা সমস্যা আছে যেটাতে ডিম্বাশয়টা অনেক বড় হয়ে যায় এবং ছোট ছোট সিস্টগুলো পেরিফেরিতে অ্যারেঞ্জ থাকে। এছাড়া এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের সমস্যা থাকে যেটা আসলে একটা অনেক প্রবলেম, সারা পৃথিবী জুড়েই আর কি এটা খুব তোলপাড় চড়তেছে যে এটা আসলে কিভাবে ট্রিটমেন্ট করলে খুবই পেইনফুল পেশেন্টের জন্য, এন্ডোমেট্রিওসিস আছে কিনা এবং জরায়ুতে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। আর টিউবের কন্ডিশনটা অ্যাকচুয়ালি খুব একটা আলট্রাসাউন্ডে আসে না, যদি গ্রস হাইড্রোসালফিংস থাকে তাহলে টিউবের কন্ডিশনটা বোঝা যায়। আর টিউবের কন্ডিশন বোঝার জন্য আমরা সাধারণত কয়েকটা প্রসেস আছে, যেমন আমরা একটা জরায়ুর এক্স-রে করতে পারি। এক্স-রে করলে সাধারণত টিউবের কন্ডিশন, এটা একটা এক্স-রে একটা ডাই দিয়ে টেস্ট করা হয় যে তার দুই সাইডে টিউব ক্লিয়ার আছে কিনা। এটা একটা ফিল্ম বা একটা দেয় রেডিওলজিস্ট, আমরা ওটা দেখে ইন্টারপ্রিটেশন করি। আর হলো সবচেয়ে ভালো হলো ল্যাপারোস্কোপি, গোল্ড স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে আমরা একসাথে বুঝে যাই জরায়ের আউটার লেয়ারে কোনো সমস্যা আছে কিনা, ডিম্বাশয়ের কন্ডিশনটা কেমন, আশেপাশে কোনো লাগানো আছে কিনা, টিউব ক্লিয়ার আছে কিনা, এবং সেই সাথে যদি ছোটোখাটো সমস্যা থাকে তাহলে সেগুলো সমাধান করে দেওয়া হয়। তাহলে এইটা ধরে আপনারা নির্ণয় করলেন যে আসলে তার সমস্যা কোথায়। যদি দেখা যাচ্ছে তার টিউবের সমস্যা, তাহলে টিউবটা যদি আপনার ওপেন করে দেওয়া হয়, টিউব দিয়ে তো ওভামটা আসবে, তো সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে তো তার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন দেখা গেলো সবকিছু করার পরেও উনি গর্ভধারণ করছেন না, তখন যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, আমরা আসলে যেমন ইনফার্টিলিটি মানেই কি আইভিএফ, ইনফার্টিলিটি মানে কি টেস্ট টিউব বেবি, না এটা আসলে কি প্রসিডিউর? না, আসলে না, টেস্ট টিউব বেবি হচ্ছে আসলে অনেক পরের প্রশ্ন। প্রথমে তার এই যে বললাম যে আপনার তার বয়স, তার ডিম্বাশয়ের কন্ডিশনটা কেমন, মানে আমরা যখন বেসিক টেস্ট বললাম কিছু কিছু স্পেশাল টেস্ট, কিছু টিউবের টেস্ট। স্পেশাল টেস্টে যদি আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ডিম্বাশয়গুলো ছোট আছে অথবা পেশেন্টের বয়স অনেক বেশি, তাহলে আমরা এমএইচ নামে এক ধরনের টেস্ট করি। এটা অন্য একটা করা যায় এফএসএ, দুটো হরমোন টেস্ট বা কিছু হরমোন টেস্ট করা হয় তার ডিম্বাশয়ের ডিম্বাণুর পরিমাণ এবং কোয়ালিটি নির্ণয় করার জন্য। তো ডিম্বাশয়ের পরিমাণটা যদি ভালো থাকে, দেখা গেল পলিসিস্টিক ওভারি, মানে আসলে ট্রিটমেন্টটা টোটালি নির্ভর করে তার ইনভেস্টিগেশন এবং তার হিস্ট্রির উপরে নির্ভর করে। তো দেখা গেল যে যদি হচ্ছে আপনার এবং কি কারণে, আমরা তো কিছু তার হিস্ট্রি নিলাম, তারপরে কিছু টেস্ট করলাম, ট্রিটমেন্ট প্রোটোকলটা টোটালি নির্ভর করে এইগুলোর উপরে। যদি মনে হলো যে না, ওনার আসলে সব কিছুই মোটামুটি ভালো আছে, তাহলে আমরা 3 মাস নর্মাল ট্রিটমেন্টে যাই, অথবা কখনো বলি যে আপনি নর্মালি 3 মাস বা 6 মাস ট্রাই করেন, অথবা কিছু ওভুলেশন ইন্ডাকশন ব্লাইন্ডলি দিয়ে তাকে ওভুলেশন কনসিভ করানো ট্রাই করা হয়। 1 2 নম্বর হচ্ছে যদি মানে মেইন আসলে যদি ওভারির সমস্যাটা বেশি পাওয়া যায় আর কি, তো সাধারণত এদের মাসিকগুলো ইরেগুলার থাকে, তখন আমরা ওভুলেশন যদি মনে হয় যে তার মাসে মাসে ডিম আসতেছে না, এবং ডিম না আসলে সাধারণত ম্যাক্সিমাম না, সাধারণত মাসিকটা ইরেগুলার থাকে, এবং যদি আমাদের পরীক্ষা নিরীক্ষায় মনে হয় যে না তার ডিম সঠিকভাবে আসতেছে না, তাহলে আমরা ডিম ফোটানোর জন্য ওষুধ দিই। ডিম ফোটানো ওষুধের মধ্যে কিছু আছে আর কি, যেমন আমরা কিছু ওষুধ দিই। পেশেন্ট যদি ওভারওয়েট হয় তাহলে আমরা তাকে ওয়েট রিডাকশন করতে বলি। যদি কোনো হরমোনাল সমস্যা থাকে পরীক্ষা নিরীক্ষায়, তাহলে আমরা হরমোনগুলো আগে কাভার করে মানে এগুলো সমাধান করে নিয়ে আসি। যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসেরটা কন্ট্রোল করে নিই, প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করে নিই। এই সমস্ত তার প্রাথমিক ট্রিটমেন্টগুলো কমপ্লিট করার পর আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। ওভুলেশন ইন্ডাকশনের প্রথমে আমরা ওষুধে যাই, সাধারণত ভালো ভালো ট্যাবলেট আছে ওভুলেশন ইন্ডাকশনের জন্য। আমরা ওভুলেশন ইন্ডাকশন বা ডিম ফোটানোর ওষুধটা শুরু করি মাসের একটা নির্দিষ্ট সময়, সাধারণত 12তম দিনে একটা টিভিএস করে দেখা হয় যে আসলে তার ডিম আসছে কিনা। যদি ডিম আসে, ওভুলেশন ভালো হয়, তাহলে আমরা সাধারণত তাকে একটা নির্দিষ্ট টাইম বলি যে আপনি দেখেন, কন্টিনিউ করেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিভ করে যায়। যদি ওভুলেশন ইন্ডাকশন দিয়েও যদি তার ডিম না আসে, অথবা ওষুধ দিলাম কিন্তু সে ডিম আসতেছে কিন্তু ডিমের কোয়ালিটি ভালো না, তাহলে আমরা ল্যাপারোস্কোপি নামে এক ধরনের প্রসেস, যেটা সবাই জানে আসলে, এইখানে আমরা কিছু হরমোন, এবং তার যদি হরমোন প্রোফাইলটা কিছুটা অ্যাবনর্মালিটি থাকে, অথবা যদি পলিসিস্টিক ওভারি থাকে কিন্তু ডিম ওষুধের রেসপন্স করতেছে না, তখন আমরা সাধারণত ল্যাপারোস্কোপি করে ওভারিয়ান ড্রিলিং বলা হয়। যদি ওই কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা কিছু হরমোন ড্রিলিং মানে ফুটা করে দিলে কিছু হরমোনের পরিমাণ কমে যায়, তখন সাধারণত ম্যাক্সিমাম নর্মালি কনসিভ করে যায়। কিছু কিছু ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন ট্যাবলেট দেওয়া হয়,
ট্যাবলেটে যদি না হয় আমরা ইনজেকশন দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিভ করে যায়। আর যদি এটা হলো ডিম্বাশয়ের কন্ডিশন। আবার দেখা গেল যে দুই সাইডে ওই যে এন্ডোমেট্রিওসিস বললাম, যে দুই সাইডে তার বড় বড় হচ্ছে এন্ডোমেট্রিওসিস ডিপোজিট আছে, অথবা ছোটোই এন্ডোমেট্রিওসিস কিন্তু এত অ্যাডিশন আছে। এইগুলো সাধারণত টিভিএস, যদি ভালো সোনোলজিস্ট হয়, সাধারণত যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারা নিজেরাই টিভিএসটা করে, এবং এটা আসলে চোখের সামনে ভেসে আসে ভিতরে কি আছে। সেক্ষেত্রে যদি মনে হয় যে না, এটা আসলে এই এন্ডোমেট্রিওসিসটা ক্লিয়ার না করলে ওভুলেশনও হবে না, বা ওভুলেশন হলে কনসিভ করবে না। কারণ বাচ্চা যে কনসিভ করবে তার যে একটা ওভারি জরায়ুর সাথে টিউব এবং ওভারির একটা সুন্দর অ্যাটাচমেন্ট থাকতে হয়। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে এরকম। তো সেক্ষেত্রে হলো তার মানে যদি ক্যাপচার করার ক্ষমতা না থাকে, অথবা যদি টিউবো ওভারিয়ান রিলেশন বলা হয়, মানে জরায়ুর সাথে টিউব এবং ওভারি একটা রিলেশন থাকে, যদি ওই রিলেশনটা মনে হয় যে না হ্যাম্পার হচ্ছে, তাহলে আমরা এন্ডোমেট্রিওসিস থাকলে সে ল্যাপারোস্কোপি করে আগে এন্ডোমেট্রিওসিসটা ক্লিয়ার করে অ্যাডিশনগুলো ছাড়াই দিয়ে তারপর ওভুলেশন ইন্ডাকশন দিই। সাধারণত এগুলো টোটালি নির্ভর করে ল্যাপারোস্কোপির সময় তার ফাইন্ডিংসের উপরে। এটা তো হলো যে আপনার ইন্ডাকশন, মানে আপনি যাদের ওভামটা আসছে না তাদের ওভামটা আসার জন্য আপনারা কিছু কিছু প্রসিডিউর আপনি করে থাকেন। এই স্টেপ যদি ফেল করে, হচ্ছে না, তারপরে হচ্ছে আমরা সাধারণত দেখি। আরেকটা হচ্ছে আমরা এর সাথে শুধু না, মানে আপনার ডিম্বাশয় ডিম্বাণু না, তার জরায়ুর কন্ডিশন দেখতে হবে। তো জরায়ুতে তার ফাইব্রয়েড আছে কিনা, মানে টিউমার পলিপ থাকে অনেক সময় ভিতরের লেয়ারে, বা হচ্ছে যদি ইন্ট্রাইউটেরাইন অ্যাডিশন থাকে। শুধু আমি যে ওভুলেশন ইন্ডাকশন দিলেও হবে না, এইগুলা ক্লিয়ার আছে কিনা দেখতে হবে। যদি তার ফাইব্রয়েড থাকে তাহলে সাধারণত জরায়ুর টিউমার যেটা, সেটা সব লেয়ারে থাকলে সমস্যা নেই। যদি জরায়ুর লেয়ারের ভিতরে যেখানে বাসা বাঁধবে সেই লেয়ারে যদি টিউমার থাকে, অথবা যদি মাঝের লেয়ারে টিউমার থাকে কিন্তু সেইটা যে লেয়ারে বাচ্চাটা বাসা বাঁধবে সেটাকে পুশ করে সরাই দিচ্ছে, তাহলে অবশ্যই তার অপারেশন করে টিউমার রিমুভ করতে হবে। আর যদি সাধারণত জরায়ুর উপরের লেয়ারে, মানে আউটার লেয়ারে যদি টিউমার থাকে, তাহলে এগুলা কিছু না করলেও কনসিভ করে। ওই যে বলে, মানে সাধারণত পেশেন্টকে একটা যদি টিউমার থাকলে অস্থির হয়ে যায়, ম্যাডাম আমি বাচ্চা থাকলে তো আমার জীবন শেষ হয়ে গেল। আসলে তা না, টিউমার বাচ্চা পেটে আসতে সমস্যা করবে না যদি আউটার লেয়ার থাকে। মিডিল লেয়ারে যদি থাকে আউটার সাইডে করবে না, কিন্তু যদি মিডিল লেয়ারে ইনার সাইডে থাকে, কিন্তু যে লেয়ারে বাচ্চা বাসা বাঁধবে সেটাকে যদি পুশ করে, সেটা সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো আসলে এই টিউমারটা কোনো সমস্যা হচ্ছে না, যদি একটা স্টেজ বলছেন ভিতরে যদি থাকে, ভিতরে অথবা মাঝের লেয়ারে থাকলে সমস্যা হবে, সেই ক্ষেত্রে রিমুভ করতে হবে। করে যেখানে বাসা বাঁধবে, যে ধারণ করবে, তাকে আগে প্রিপেয়ার করতে হবে। আর হলো টিউবের কন্ডিশন। টিউব যদি ক্লিয়ার থাকে, অ্যাটলিস্ট একটা টিউবও যদি ক্লিয়ার থাকে, আপনি একটু আগে যেটা বললেন যে যদি এই সমস্ত প্রসেস ফেল করলে কি করব আমরা, তখন আমরা আইওআই নামে এক ধরনের প্রসেস আছে। সাধারণত হাজব্যান্ডের রিপোর্ট যদি মাঝারি ধরনের খারাপ, মানে একদম খুব ভালো না আবার একদম খারাপ না, মাঝারি ধরনের খারাপ, অথবা তাকে ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হচ্ছে বারবার ফেল করতেছে, অথবা ওয়াইফের বয়সটা একটু বেশি, সেক্ষেত্রে আমরা আইওআই নামে এক ধরনের প্রসেসে যাই। সেক্ষেত্রে সাধারণত ওয়াইফকে একটা ইন্ডাকশন দেওয়া হয়, যদি মানে ওভুলেশন ডিম আসার ওষুধ দেওয়া হয়, একটা নির্দিষ্ট টাইমে টিভিএস করা হয়। আর হাজব্যান্ডের বীর্যটা কালেকশন নিয়ে ওয়াশ করে ভালো ভালো, এগুলো হলো কালেকশনটা অবশ্যই ল্যাবে নিতে হবে, নিয়ে স্পেশাল প্রসেসে কালেকশন করে, কালেকশনটা একটা মিডিয়া বলা হয়, মানে ওই ওয়াশ করে ভালো যে শুক্রাণুগুলা বাচ্চা, মানে যেগুলো ডিম্বাশয়কে করতে পারবে, মানে নিষিক্ত করতে পারবে, ভালো মরফোলজি ভালো, সেই শুক্রাণুগুলো আমরা জরায়ের একটা নির্দিষ্ট, মানে ওভুলেশনের একটা নির্দিষ্ট টাইমে, সাধারণত 12তম দিনে, 11-12তম দিনে টিভিএসে দেখা হয়। যে সময়টা ডিম আসে সেই সময়টা আমরা একটা ইনজেকশন দিয়ে ডিম যখন ফুটা, শুধু ডিম আসলে হবে না, ডিমটা নির্দিষ্ট টাইমে ফুটতে হবে। সেই সময়ে হচ্ছে আমরা ওই হাজব্যান্ডের যে ভালো ভালো শুক্রাণুগুলো ওয়াশ করে একটা টিউবের মাধ্যমে জরায়ুতে দিয়ে দিই। সেক্ষেত্রে কনসিভ করার হার 12 থেকে 15% বেড়ে যায় আর কি। তবে ওই যে বললাম যে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য আসলে এত মানে কঠিন, যে যখন মনে হয় এই প্রসেসগুলো শোনা হয়, মনে হবে যে আসলে কনসিভ করা তো অনেক ডিফিকাল্ট, কিন্তু অহরহ হচ্ছে। ওই যে বললাম 100 জনের মধ্যে 85 জনের হচ্ছে, 15 জনের হচ্ছে না। এই 15 জনের ট্রিটমেন্ট করলে আবার 85 থেকে 90 জন পরবর্তী 1 বছরের মধ্যে কনসিভ করে যায়।
বাকি তাহলে হয়তো এখানে যে জিনিসটা দেখছি যে আপনি যে স্টেপগুলো বলেন যে আইইউআই পর্যন্ত বলেন, আসলে এটা কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ রাইট মানে রোগীর যে কাউন্সিলিং, হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা দেখি যে অনেক সময় যে একজন মহিলা অনেকে জানে না তার গর্ভধারণের সময় কোনটি, হ্যাঁ হ্যাঁ যে আপনার পিরিয়ডের যে সময়টি আছে হ্যাঁ। মানে কোন সময়টিতে সে থাকলে গর্ভধারণ করতে সক্ষম হবেন বা হ্যাঁ করার। এটা হচ্ছে আমরা পেশেন্টকে বুঝাই বলি যে সাধারণত আপনার ডিম্বাণু আসার সময় মেন হচ্ছে যদি তার সাইকেলটা রেগুলার হয়, প্রতি 28 থেকে 32 দিনের সাইকেল হয়, তাহলে সাধারণত নবম থেকে 18তম দিনে আমরা কনসিভ করতে বলি। যদি সাইকেল 28 থেকে 30 দিনে হয় তাহলে সাধারণত 12, 13, 14, 11, 12, 13, 14 এটা হলো মেন সময়। তবু আমরা 2 দিন আগে পরে বলি, যদি কারোর সাইকেল ধরেন 2 দিন আগে হলো অথবা 2 দিন পরে একটু ডিলে তার মানে হলো যদি আমরা একটা সেক্ষেত্রে গ্রসলি বলছি মাঝের 10 দিন, দুটি পিরিয়ড হওয়ার যে মাঝের 10 দিন বা 8 থেকে 10 দিন এই সময়টা খুব Important. ইম্পর্টেন্ট, যে তারা একসাথে থাকলে এই সময় বাচ্চা গর্ভধারণ করার অনেকটাই বেড়ে যাবে, বা জি, এটাই জি। হলো আসলে মুখ্যম জি, সময় গর্ভধারণ করার। আর ইনফার্টিলিটি চিকিৎসার ক্ষেত্রে আসলে ফ্যামিলির কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট, মানে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্যই যখন আমরা ট্রিটমেন্ট দিই, আমরা ফ্যামিলি বিশেষ করে শাশুড়ি, হাজবেন্ড, শ্বশুরবাড়ির কেউ এবং বাবা মার ক্ষেত্রে বাবা মা ফ্যামিলির সাথে কাউন্সিলিং করতে হয়। এবং এটা ম্যাক্সিমামই ওই যে বললাম যে কারোর হয় 1 মাসে, আবার কারোর হয় 3 বছরে। সেক্ষেত্রে কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট। যে মা, আমরা শাশুড়িকে বলি যে শাশুড়ি যে থাকে বিশেষ করে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বলি যে যদি রিপোর্ট ভালো থাকে যে না আপনার অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনাদের দুজনের রিপোর্ট ভালো আছে, আপনারা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনারা কনসিভ করবেন, এবং কনসিভ করবেন না এরকম কিন্তু কিছু নাই। চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু চিকিৎসা পদ্ধতিটা ভ্যারি করবে আপনার অর্থনৈতিক কন্ডিশন এবং আপনার সমস্যার উপরে। সেক্ষেত্রে যদি মনে করেন কারোই যে একটু আগে বললাম যে যদি কোনো ডিম্বাশয় ডিম্বাণুকো যদি কোনো নাও থাকে তবুও কিন্তু সে ডোনার দিয়ে কনসিভ করতে পারবে। যেটা একটু আগে আমি বললাম যে আইইউআই, যেটা আইইউআই হচ্ছে যে এটা একটা প্রসেস। আর যদি তার দুই সাইডে টিউবটা দুই সাইডে ব্লক হয়ে গেল, অথবা তার ডিম্বাশয়ে কোনো ডিম্বাণুই নাই, সেক্ষেত্রে অথবা ডিম্বাণু ভালো আছে অথবা ডিম্বাণুর পরিমাণ বেশি আছে, তো সাধারণত যদি আইইউআই ফেল করে যে না 3 থেকে 6 সাইকেল আইইউআই করলাম, যদি তার ক্রাইটেরিয়া ফুলফিল করলো তাও কনসিভ করলো না, অথবা তার দুই সাইডের টিউবই গ্রসলি ড্যামেজ ব্লক হয়ে আছে, সেক্ষেত্রে আমরা অথবা হাজব্যান্ড হয়তো বাইরে, আরেকটা প্রশ্ন আসে যে হাজব্যান্ড বাইরে থাকে, সে আসে হয়তো 3-4 বছর পর পর, এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর কি। সেই ক্ষেত্রে অথবা হচ্ছে তার হলো হয়তো গ্রস কোনো অ্যাবনর্মালিটি আছে, আবার ট্রিটমেন্ট করলাম, সমস্ত ট্রিটমেন্ট ফেল, সেই ক্ষেত্রে বলা হয় যে কি কারণে গর্ভধারণ করতেছে না, সব রিপোর্ট ভালো আছে কিন্তু তবুও সে ট্রাই করতেছে অনেক দিন, আইইউআই টাইউআই সব কিছুই ফেল করলো কিন্তু কনসিভ করতেছে না, সেই ক্ষেত্রে আমরা আইভিএফের কথা বলি। আইভিএফ আসলে মানুষের ধারণা কি যে আমি মনে হয় আইভিএফ করলে আমার 100% কনসিভ করবে, সেটা কিন্তু না। আইভিএফে একটা সাইকেল যদি করে 20 থেকে 25% অ্যাভারেজ কনসিভ করার রেট, তবে সেই ক্ষেত্রে যদি তার ওয়াইফের বয়স যদি বেশি হয়, রিপোর্ট যদি ওয়াইফের ভালো থাকে, তাহলে কনসিভ করার রেট এর চেয়ে একটু ভালো হয়। আবার যদি ধরেন যে কিছু যদি তার আগের হয়তো সেভারাল টাইম অপারেশন আছে, অথবা তার ডিম্বাশয়ের ডিম্বাণুর কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, অথবা ডিম্বাশয়ের পরিমাণ কমে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আইভিএফে সাকসেস রেট কম আসে। আর সাধারণত আইভিএফটা হলো একটা প্রসেস যেখানে আমাদের দেশের ধারণা কি আইভিএফ মানেই মানে অন্য টেস্ট টিউব বেবি মানে হচ্ছে অন্য কারোটা ভিতরে ঢুকাই দেয়া। না, এটা তো আসলে আপনারা তো এখন এটা আসলে অনেকেই প্রমাণিত যে আসলে হাজবেন্ডেরটা আপনারা কালেক্ট করে বাইরে ইনফার্টিলাইজ করে আবার মার পেটে দিয়ে দেওয়া হয়, সেটাই হলো। সেক্ষেত্রে হাজবেন্ডের শুক্রাণু, আমি বারবার বলতেছি যে হাজবেন্ডের শুক্রাণুটাই নেওয়া হয়, ওয়াইফের ডিম্বাণু হাজবেন্ডের শুক্রাণু কালেকশন করে নেওয়া হয়। যদি হাজবেন্ডের একদম কোনো শুক্রাণু সিমেনে না থাকে, সেক্ষেত্রে একটা স্পেশাল প্রসেসে বায়োপসির মাধ্যমে তার অন্ডকোষ থেকে শুক্রাণু নেওয়া হয়, এটাকে বায়োপসি বলা হয়। আর হলো ওয়াইফের ডিম্বাশয় থেকে ডিম্বাণু কালেক্ট করা হয়, যদি নর্মালি আসে, সাধারণত যেহেতু আইভিএফ একটা এক্সপেন্সিভ প্রসিডিউর, সেক্ষেত্রে ডিম্বাশয় ওষুধ দিয়ে বেশি ডিম্বাণু তৈরি করে ওখান থেকে ডিম্বাণু কালেক্ট করে বাইরে স্পেশাল প্রসেসে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করে ভ্রূণ তৈরি করে ভ্রূণের একটা নির্দিষ্ট টাইমে ওয়াইফের জরাইতে দেওয়া হয়। এটা হলো নর্মাল আইভিএফ প্রসেস।
সেক্ষেত্রে অবশ্যই হাজবেন্ড এবং ওয়াইফেরটাই দেওয়া খুব হয়। ইম্পর্টেন্ট। হ্যাঁ। ডাক্তার নার্গিস খানম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। যারা ইনফার্টিলিটি নিয়ে ভাবছেন তাদের জন্য আমার মনে হয় যে আজকের আমাদের অনুষ্ঠানটা তাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আমার সুপ্রিয় দর্শকদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা ইনফার্টিলিটি নিয়ে জানলাম। ইনফার্টিলিটি আসলে কোনো অভিশাপ নয়, এটা সামাজিক কোনো ব্যাধি নয়। ইনফার্টিলিটি জানতে হবে কেন হয় এবং এটা ধৈর্য সহকারে এই এই চিকিৎসা গ্রহণ করলে ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব দূর করা সম্ভব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।